আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু বি আ ম্যাচিওর পার্সোনালিটি। কিভাবে তোমরা একজন ম্যাচিওর পার্সোনালিটি হয়ে উঠবে। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ আমাদের লাইফের মূল উদ্দেশ্য কি? ভালো থাকা। আর ভালো থাকতে গেলে আমাদের কি প্রয়োজন? এখন তোমরা অনেকেই মনে করছো যে ভালো থাকতে গেলে তো টাকার প্রয়োজন, আবার অনেকে ভাবছো ভালো থাকতে গেলে ভালোবাসার প্রয়োজন। এখন তোমাদেরকে এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিই। যারা মনে করছো ভালো থাকতে গেলে শুধু ভালোবাসার প্রয়োজন, এখন ধরো তোমার কাছে ভালোবাসা রয়েছে, এখন তোমার মনে হচ্ছে যে মানুষটা তোমাকে একটা সময় ভীষণ ভালোবাসতো, সেই মানুষটা তোমাকে আগের মতো ভালোবাসছে না, তোমাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না। এই যে তোমার ভাবনাটা, এটা যখনই তোমার মাইন্ডে বাসা বাঁধা শুরু করবে, তখনই কিন্তু তোমার মাইন্ডে একটা দোলাচলতার সৃষ্টি হবে। আর যখন এই দোলাচলতা, এই ভাইব উৎপন্ন হবে, তখন কি তুমি ভালো থাকতে পারবে? তখন তুমি মানসিকভাবে কখনোই ভালো থাকতে পারবে না। এখন যারা মনে করো ভালো থাকতে গেলে টাকার প্রয়োজন, জাস্ট ইমাজিন করো যে তুমি এমন একটা জায়গায় রয়েছো, যেই জায়গায় দূর দূরান্তে কোথাও কয়েক কিলোমিটারের মধ্যে কোথাও জলের অস্তিত্ব নেই। এখন তোমার 1 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেল, প্রচন্ড জল পিপাসা পেয়েছে, এতটাই পেয়েছে যে তোমার গলা পুরো শুকিয়ে আসছে, ভেতর থেকে একেবারে টেনে নিচ্ছে। এমন সময় যদি তোমাকে কয়েক বান্ডিল টাকাও দিয়ে দেওয়া হয়, তোমার কাছে কি তার কোনো গুরুত্ব থাকবে? 2 ঘন্টা ধরে তুমি জল পিপাসায় কাতরাচ্ছ, কোথাও জলের অস্তিত্ব নেই, তুমি টাকা দিয়ে জলও কিনতে পারছো না। সেই সময় ওই টাকাটা তোমার কাছে মূল্যহীন হয়ে পড়বে। তোমার ওই ক্ষেত্রে দাঁড়িয়ে একমাত্র জলই কিন্তু তোমাকে ভালো রাখতে পারে। 1 বোতল জল পেলে তখনই তুমি ভালো থাকবে। তাহলে দেখেছো, টাকাও কিন্তু আমাদের ভালো থাকার কারণ নয়। টাকা আমাদের লাইফে ততটুকুই প্রয়োজন যতটুকু আমাদের বেঁচে থাকতে, আমাদের সার্ভাইভ করতে কাজে লাগে। টাকা কখনো আমাদের ভালো রাখে না, সার্ভাইভের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য কাজে লাগে। তাহলে আমাদের ভালো থাকতে গেলে কি প্রয়োজন? তুমি তখনই ভালো থাকতে পারবে যখন তুমি মেন্টাল স্টেটে একেবারে কুল, একেবারে পিসফুল একটা সিচুয়েশনে বিলং করবে। যখন তোমার মেন্টাল স্টেটে একেবারে একটা কামনেস, শান্ত ভাব থাকবে, তখনই তুমি ভালো থাকতে পারবে। আর সেটা কখন হবে? যখন তোমার থটস গুলো ম্যাচিওর হবে, যখন তুমি একজন ম্যাচিওর পার্সোনালিটি হবে, তখন তুমি যে কোনো সিচুয়েশন আসুক, যে কোনো খারাপ পরিস্থিতি, যে কোনো সমস্যার সম্মুখীন তুমি হও না কেন, তখন তুমি কিন্তু মেন্টাল স্টেটে সব সময় ভালো থাকতে শিখে যাবে। এখন প্রশ্ন, এই ভালো থাকার সঙ্গে ম্যাচুরিটির সম্পর্ক কোথায়? ম্যাচুরিটি আমাদের কিভাবে ভালো রাখে, কিংবা আমরা কিভাবে একজন ম্যাচিওর পার্সন হয়ে উঠবো? আজকের ভিডিওতে এই সব কিছু খোলসা করে আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কোথাও একটু স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট ভিডিওটির সঙ্গে থাকো। আর ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা ভিডিওটি দেখছো তারা আমার ভিডিওটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই সাপোর্টটুকু, এই ভালোবাসাটুকু আমার এখন ভীষণ প্রয়োজন। আমার এখন একদম নতুন চ্যানেল, যত তোমরা লাইক করবে, যত কমেন্ট করবে, যত সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো আরো অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে। আর আমার তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আরো উৎসাহ হব আমি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো।
ম্যাচিউরিটি কি? খুব সহজে বলতে গেলে আমাদের প্রত্যেকের লাইফে প্রতিনিয়ত যে প্রবলেমগুলো, যে সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়, সেই প্রবলেমগুলোকে খুব কম এফোর্টে, খুব কম সময়ে যত সুন্দরভাবে আমরা ডিল করতে পারি, শর্ট আউট করতে পারি, এই যে ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটাই হচ্ছে আমাদের ম্যাচিউরিটি। কিছু কিছু বাচ্চা দেখবে খুব ইজিলি ম্যাথ সলভ করে ফেলতে পারে, যে কোনো ইকুয়েশন দেখবে খুব ইজিলি তারা সলভ করে ফেলতে পারে। তার বয়সী সব বাচ্চা কিন্তু পারে না। কিছু কিছু বাচ্চা তার বয়স অনুযায়ী খুব ইজিলি, খুব তাড়াতাড়ি ম্যাথস বলো বা যে কোনো ইকুয়েশন সলভ করে দিতে পারে। আর সে যত ফাস্ট ইকুয়েশন সলভ করতে শিখে যায়, তার মাইন্ড কিন্তু তত শার্প হতে থাকে। অ্যাজ ইট ইজ, খুব অল্প বয়সে আমরা যত প্রবলেমের সম্মুখীন হই, যত প্রবলেম শর্ট আউট করতে শিখে যাই, আমরা কিন্তু তত বেশি ম্যাচিওর হই। এবার এই ম্যাচিওরিটি কি বা এর কি কি পয়েন্ট থাকতে পারে, এগুলো নিয়ে আমরা অল্প অল্প করে আলোচনা করব আর এর গভীরে ঢুকে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই তোমাকে ম্যাচিওর হতে গেলে সবার আগে আমাদের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে শিখতে হবে। তার কারণ আমরা যতদিন ইমোশনের নিয়ন্ত্রণে থেকে সবকিছুকে বিচার করি, ততদিন কিন্তু আমরা সঠিকটা দেখতে পারি না, বাস্তবকে দেখতে পারি না। তুমি যেমন তোমার ইমোশনটাকে গুরুত্ব দিচ্ছ, ঠিক তেমনি তুমি প্রত্যেকের ইমোশনকে গুরুত্ব দিতে শেখো। শুধু নিজের জায়গা থেকে না, যখন তুমি নিজের জায়গার সঙ্গে সঙ্গে যখন তুমি অন্যের জায়গায় নিজেকে রেখে কোনো কিছুকে দেখতে শিখে যাবে, তখন ভাববে তুমি ধীরে ধীরে ম্যাচুরিটির পথেই এগোচ্ছ। তুমি একটা রিলেশনে রয়েছো, এখন তোমার পার্টনার তোমাকে আগের মতো টাইম হয়তো দিতে পারছে না। এই যে তুমি ভাবছো তোমার পার্টনার তোমাকে বুঝতে পারছে না, তোমার পার্টনার তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমার পার্টনার তোমাকে আগের মতো ভালোবাসছে না, এগুলো তুমি তোমার সাইড থেকে ভাবছো। তার কারণ তুমি তোমার ফিলিংস গুলোকে, তোমার ইমোশন গুলোকে তুমি গুরুত্ব দিচ্ছ, তাই তুমি এই ভাবনাগুলো ভাবছো। এগুলোকে আমরা কি বলবো? এইগুলোকে আমরা বলতে পারি প্রবলেম ওরিয়েন্টেড ভাবনা, প্রবলেম ওরিয়েন্টেড থটস। এগুলো আরো ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করবে, এগুলো সলিউশন নয়। তাহলে সলিউশন ওরিয়েন্টেড ভাবনা কি? তোমাকে তোমার ইমোশনকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তার ইমোশনকেও গুরুত্ব দিতে হবে। আর যখন তুমি তার ইমোশনকে গুরুত্ব দেবে, তখন তুমি তার সাইডে নিজেকে রেখে বুঝতে পারবে। আর তখন ভাবনাগুলো কিরকম আসবে? যে সে হয়তো এখন কেরিয়ারে ফোকাস করছে। হ্যাঁ, দিনের একটা নির্দিষ্ট সময় আমরা 15 মিনিট কি আধ ঘন্টা কথা বলবো, বাট তারপর বাকি সময়টা সে তার কেরিয়ারে ফোকাস করুক, আমি তাকে সব সময় সাপোর্ট করব। তখন এই রকম থিঙ্কিং গুলোই তোমার মাথায় আসবে। দ্যাটস কল সলিউশন ওরিয়েন্টেড থিঙ্কিং। আর যখন তুমি এরকম ভাবে ভাববে, দেখবে সম্পর্কটা আরো বেশি ভালো হয়ে যাবে, প্রবলেম অটোমেটিক্যালি মিটে যাবে। আর এটা হচ্ছে ম্যাচিউরিটির একটা স্টেপ। ছোট্টবেলা থেকে আমরা অনেক কিছু শিখে শিখেই বড় হই। আমাদের এই যে চারপাশের পরিবেশ, এই চারপাশের পরিবেশ থেকে আমরা অনেক কিছু শিখি, আর সেগুলো ধীরে ধীরে আমাদের বিলিভে পরিণত হয়। সেগুলোকেই আমরা কিন্তু বিশ্বাস করতে শুরু করি। আর এই যে আমাদের বিলিফ সিস্টেম গুলো, আমাদের এই যে বিশ্বাসগুলো কোথা থেকে তৈরি হয়? হয় আমি কোনো বই থেকে পড়েছি, না হলে কারোর মুখে শুনেছি, না হলে আমার চারপাশের পরিবেশ থেকে আমার কাছে উঠে এসেছে, যেটা আমার মাইন্ডের সাবকনসিয়াস মাইন্ডে রয়ে গেছে। আর এই জিনিসগুলোকে আমি বিশ্বাস করি। কিন্তু সব সময় আমার বিলিভই যে ঠিক হবে তা কিন্তু নাও হতে পারে। আর এটাকে আমরা কখনোই মানতে পারি না। এর জন্য আমাদের বিভিন্ন কনফ্লিক্ট তৈরি হয়, একে অপরের সঙ্গে একটা তর্ক বিতর্কের সৃষ্টি হয়। তোমাকে সবসময় সত্যিটাকে গ্রহণ করতে হবে।
তোমার বিলিফের বেসিসে নয়, রিয়েলিটির বেসিসে তোমাকে ভাবতে হবে যে কোনটা সঠিক। তোমার বিলিফের উপর ডিপেন্ড করে তুমি যে ভাবনাগুলো ভাবছো সেগুলো কিন্তু ইম্যাচিওর। আর যেটা আমরা রিয়েলিটির বেসিসে ভাবি সেটাই ম্যাচিওর। তুমি ছোটবেলায় পড়েছো পৃথিবী গোলাকার, কিছুটা বড় হওয়ার পর পড়লে পৃথিবী অনেকটা কমলা লেবুর মতো। এখন এটাকেই তুমি বিলিভ করেছো। তোমার সামনে এখন যদি কেউ এসে বলে যে পৃথিবী তো গোলাকার নয়, না পৃথিবী কমলা লেবুর মতো, তুমি তার সঙ্গে তর্ক জুড়ে দিলে। এটা কিন্তু পুরোপুরি ইম্যাচুরিটি। তুমি আগে রিসার্চ করো, নেটে গিয়ে সার্চ করে দেখো যে মহাকাশ থেকে পৃথিবীর আকৃতি কিরকম দেখতে, তারপরে তার সাথে ডিবেটে যাও বা তার সাথে আলোচনা করো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা রিয়্যাক্ট করে ফেলি। যেই থটস গুলো বা যেই কথাগুলো আমাদের থিঙ্কিং এর সঙ্গে ম্যাচ করে না বা আমাদের বিলিভের সঙ্গে ম্যাচ করে না, আমরা সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে ফেলি। কারোর কোনো কথা যদি আমাদের ইমোশনকে হার্ট করে, আমাদের ফিলিংসকে হার্ট করে, আমাদের ইগোকে হার্ট করে, আমরা সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে ফেলি। ম্যাচিওর পার্সোনালিটি এখানে কি করতো? মাথা ঠান্ডা করে আগে চিন্তা করত, সেই পরিস্থিতিতে কি বললে ভালো হয় সেটাই সে বলতো। যখনই আমরা উত্তেজিত হয়ে যাই বা আমরা রেগে যাই, তখন কিন্তু আমরা যে উত্তরটা দিই সেটা এক প্রকার আক্রমণ হয়ে যায়। তাই মাথা আগে ঠান্ডা করো, আগে চিন্তা করো, ভেবে চিনতে কি বলা উচিত, ওই পরিস্থিতিতে কি বললে সঠিক হবে, তারপরে উত্তর দাও। আমার যে বিশ্বাস, আমার যে থটস, সেটাই যে সঠিক সেটা নাও হতে পারে। তার বাইরেও কিছু সত্য থাকতে পারে, আর সেই সত্যিটাকে আমাকে যুক্তি তর্ক দিয়ে বিচার করতে হবে। লাইফে চলতে গেলে আমরা অনেক ভুল করে থাকি, আর এই ভুলগুলো থেকেই আমরা কিন্তু শিক্ষা লাভ করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি? আমাদের ভুলের দায়ভার আমরা কখনোই স্বীকার করি না। আমাদের ভুলের দায়ভারগুলো আমরা অন্যের ওপর চাপিয়ে দিই। আজকে তুমি একটা রিলেশনে রয়েছো, সেই রিলেশনে আজকে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যার পেছনে তোমারও কিছু ভুল ভ্রান্তি রয়েছে। সেগুলোকে মেনে নাও, সেগুলো অন্যের ঘাড়ে না চাপিয়ে সেগুলোকে মেনে নাও। যতক্ষণ তুমি সেগুলোকে মানতে না শিখছো, ততক্ষণ তুমি কখনোই সলিউশন করতে পারবে না। আর তুমি যখন তোমার লাইফের প্রবলেমগুলোকে সলিউশন করতে পারবে না, তখন তুমি আরো প্রবলেমে জড়িয়ে যাবে। এতে তুমি কখনোই ভালো থাকতে পারবে না। নিজের ভুলগুলোকে স্বীকার করতে শেখো। অন্যের সঙ্গে ভুল করে ফেললে তাকে নির্দ্বিধায় সরি বলো। আজকে আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, সেই পয়েন্টগুলো আরেকবার মনে করে নিই। প্রথমেই আমাদের থটসকে রাইট ডিরেকশন দিতে হবে, অর্থাৎ প্রবলেম ওরিয়েন্টেড থটস না ভেবে আমাদের সলিউশন ওরিয়েন্টেড থটস ভাবতে হবে। সেকেন্ড, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। নিজের ইমোশনের সঙ্গে সঙ্গে অন্যের ইমোশনকেও গুরুত্ব দিতে হবে। অন্যের জায়গায় নিজেকে রেখে ভাবতে শিখতে হবে। সবসময় নিজের থিঙ্কিং, নিজের বিলিভস এগুলোই যে সঠিক হবে তা নাও হতে পারে, এটাকে মানতে হবে। নিজের বিলিভ সিস্টেমের উপর ডিপেন্ড করে নয়, রিয়েলিটির বেসিসে ডিপেন্ড করে সবকিছুকে ভাবতে বা দেখতে শেখো। রিয়েলিটিটাকে অ্যাজ ইট ইজ মানতে শেখো। সবসময় রিয়্যাক্ট নয়, রিপ্লাই করতে শেখো। আর লাস্ট পয়েন্ট, নিজের ভুলের দায়ভার স্বীকার করতে শেখো। নিজের ভুলের দায় নিজের কাঁধে নাও, অন্যের কাঁধে দিতে যেও না। এই যে পয়েন্টগুলো নিয়ে আজকে কথা বললাম, এই পয়েন্টগুলো একজন ম্যাচিওর পার্সোনালিটির সাইন। তাই তুমিও এই পয়েন্টগুলোকে নিজের মধ্যে ইনক্লুড করা শুরু করে দাও। এগুলো হয়তো একবারে হবে না, কিন্তু ধীরে ধীরে তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তাহলেই একটা সময় পর তুমিও
ধীরে ধীরে একজন ম্যাচিওর পার্সোনালিটি হয়ে উঠতে পারবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভালো রাখো, আর তার সঙ্গে নতুন করে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজনেট লাভ।